জীবন শেষ করছে। এবং ওনার জন্মসালটা যেহেতু জানি না, ওখানে কত বছর জীবিত ছিল তাও জানি না। অনেকে মতামত হচ্ছে যে এরকম যে উনি 140 বছর জীবিত ছিল। ওরা প্রথম জীবনে উনি একজন সৈনিক বা ভারতের উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা ছিল, এবং পরবর্তীতে ধর্ম বিরোধিতার কারণে এদিকে আগমন করে ইসলাম প্রচার করে। ইসলাম প্রচারে ওনার মাধ্যম ছিল হচ্ছে জনকল্যাণমূলক। উনি অনেকগুলো দিঘি খনন করেছে, তবে দিঘি খনন করার একটা ইতিহাস হচ্ছে এরকমই, যেখানে দিঘি আছে সেখানে একটা মসজিদ ছিল। এই জন্য বলা হয় টোটালে 360টা দিঘি, 360টা মসজিদ নির্মাণ করেছে, ঝিনাইদহ থেকে শুরু করে এই বাগেরহাট শহর পর্যন্ত। এখানে হচ্ছে আপনার 17টা মনুমেন্ট আছে আমাদের এখানে। আর যেগুলো আমরা জানি যে 36টা ছিল আরও, সেগুলো এখন ধ্বংসপ্রাপ্ত। সে জায়গায় নমুনা পাওয়া যায়। অনেকে স্থানীয় লোকজন যখন বলে যে এখানে একটা ডিবি আছে, ডিবিটা তো হয়তো আপনার চেনের উঁচু করে যদি জায়গা থাকে, ডিবি আছে, তার পাশে ডিবি আছে, তো ডিবিটা ইন্ডিকেট করে যদি কেউ আবেদন করে, আমরা সেই আবেদনের প্রেক্ষিতে রিসার্চ করে দেখি যে আসলে এটা সংরক্ষণযোগ্য কিনা। তো সেই হিসেবে আমরা আবেদন করলে দেখা যায় যে অনেকগুলো, এখন আমরা যেগুলো অবজারভেশন করছি যে অনেকগুলোই মসজিদের চিহ্ন নমুনা পাওয়া যায় যেগুলো খানজানের সময় ছিল। সতীশচন্দ্র মিত্রের যে বই আছে সে বইতে ওই সেই ডিবিগুলোর কিছু কিছু ইতিহাস লেখা আছে। যা হোক, খানজান রহমতুল্লাহ আমাদের এখানে আসে এই যে মসজিদটা নির্মাণ করেছে, এটা হচ্ছে 60 গম্বুজ মসজিদ নামকরণ করা হয়েছে। আসলে এর গম্বুজ হচ্ছে 81টা, ভিতরে 77টা, 4 কোণা 4টে ধরে হচ্ছে 81টা। 77টা যেহেতু ছাদের উপরে গম্বুজ, ছাদের উপরে গম্বুজ, এই জন্য 7 গম্বুজ থেকে 60 গম্বুজ রূপান্তরিত হয়েছে। আর একটা বিষয় আছে যে ভিতরে 60টা পিলার আছে, পাথরের পিলার আছে। এই পিলারটা হচ্ছে খাম্বুজ বলে, ফার্সি ভাষায় খাম্বুজ বলে। খাম্বুজ থেকে ওই 60 গম্বুজ হয়ে গেছে। এরপরে আছে যে আপনার ভিতরে যে পিলারগুলো আছে কয়েকটা খণ্ড খণ্ড আছে, এটা কোনো জায়গায় 2টো আছে, কোনো 3টে খণ্ড আছে। এই খণ্ডর মাঝখানে লোহার ব্যবহার করা হয়েছে। অনেকের ধারণা আছে যে লোহা হয়তো ওই সময় ব্যবহার করে না, কিন্তু না, যে ব্যাগের যেমন গ্রিপ আছে এটার ভিতরে ওই রকম দুই পাশে গ্রিপের মতো করে ওই জাস্ট মাঝখানে রাখা হয়েছে যাতে ভারসাম্য রক্ষা করে, যাতে এদিকে দিয়ে হেলে না যায়। এই যে রিসেন্টলি যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পের ভিতরে পাথরগুলো হালকা লড়ছে, কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় না, কোথাও কোনো ফাটল হয় না। কারণ যখন এটা খনন করে এর ভিতটা আবিষ্কার করতে গেছিলো, তাই এরকম মনে হয় যে মনে হয় 10 ফিটের মতো গেছে, তাও এরকম ভিতের সন্ধানটা পাই নাই। আপনারা দেখছেন যে পাশে একটা দিঘি আছে, নাম হচ্ছে ঘোড়া দিঘি। ঘোড়া দিঘির পাশে এত বড় একটা স্থাপনা তৈরি করা হয়েছে, কিন্তু ঘোড়া দিঘিটার যে মাটিটা খনন করা হয়েছে সে মাটিটা কোথায় গেছে? আসলে খানজান যখন এখানে আসছে তখন এই জায়গাটা নিচু ছিল, এটা সুন্দরবন একটা এরিয়া ছিল। এনি এখানে আসার পরে আবাদ করছে। আবাদটা হচ্ছে এরকম যে এরা এটা জঙ্গল পরিষ্কার করে এখানে সে জনবসতি তৈরি করছে। খানজান রহমতুল্লাহ আসার পূর্বে এখানে হিন্দু বৌদ্ধদের বসবাস ছিল। খানজান রহমতুল্লাহ মূল থিম ছিল যে জনকল্যাণমূলক, যার কারণে দিঘি খনন করেছে। এই দিঘি এবং অন্যান্য ধর্মীয় কাজের কারণে স্থানীয় যে হিন্দু বৌদ্ধরা ছিল তারা ডাইভার্ট হয়েছে মুসলমানে, এবং এখানে যে শিল্পীগুলো ছিল সেগুলো হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ছিল। যার কারণে দেখবেন যে ভিতরে যেসব নকশা আছে সেগুলো হচ্ছে পদ্ম নকশা, বেশিরভাগই পদ্ম নকশা। কিছু নকশা আছে জ্যামিতিক নকশা। এই পদ্ম নকশাটা মূলত আমরা যে ধারণাটা করি যে স্থানীয় যে লোকজন ছিল সেগুলো হিন্দু সম্প্রদায় ছিল। তারা যেহেতু হিন্দু সম্প্রদায় ছিল, হিন্দুদের যে টেম্পলে যেগুলো পদ্ম নকশা ইউজ করা হতো, এখানেও সেই পদ্ম নকশাটা ব্যবহার করছে। ধর্মীয় ভেদাভেদ তার নাই। এরপরে দেখবেন যে ভিতরে পশ্চিম পাশে মেহরাব আছে 10টা, সেন্ট্রালটা আছে হচ্ছে আপনার পাথরে, বাকিগুলো হচ্ছে পোড়ামাটি। এরপরে একটা যদি ভিতরে দেখে থাকেন যে এই মেহরাবের ডেকোরেশনটা উপরে পদ্ম নকশাগুলো আপনার যে পুলিশ বা সেনাবাহিনীর যে সিম্বলগুলো আছে সেরকম কিছু সিম্বল আছে। প্রথমটা দেখবেন 7টা আছে, পরেরটা 4টে আছে বা 5টা আছে, এইভাবে পরেরটা 3টে আছে, এইভাবে ডেকোরেশনটা করা আছে। মানে এখানে এটা সাইডগুলো মসজিদটা মূলত একটা দরবার হিসেবে ব্যবহার করা হতো, মূলত মাল্টিপারপাস কাজে ব্যবহার করা হতো। এখানে প্রথমে শিক্ষা ব্যবস্থা ছিল ইসলামিক শিক্ষা ব্যবস্থা, সকালবেলায় যে মক্তবের মতন। এরপরে আছে যে এখানে যদি আপনার সেই রাজ্য কার্য পরিচালনার জন্য ব্যবহার করে থাকতো। আরেকটা বিষয় হচ্ছে নামাজের জন্য ব্যবহার করা হতো। এই মসজিদটা একটাই, যেটা হচ্ছে পশ্চিম দিকে আপনার দরজা আছে, অন্য জায়গায় পশ্চিম দিকে স্বাভাবিক হচ্ছে দরজা পাওয়া যায় না। শুনছি, আমি যাই নাই, মক্কায় মদিনায় নাকি এরকম পশ্চিম পাশে একটা দরজা আছে। একটা বিষয় আছে ইসলামে, যদি আপনার একটা বিষয় দেখবেন যে ইসলামে একটা আদবের খিলাফ আছে, যে নামাজ চলাকালীন সময়ে মানুষের যদি ক্রস করে যাওয়া হয় এটা আদবের খিলাফ হয়। এই জন্য প্রশাসক বলেন আর যে উচ্চপদস্থ যদি হতো তাহলে পশ্চিম দিকে ইন করতে পারতো, আর রাজারা স্বাভাবিক অবস্থায় প্রবেশ করতে দরবার হলে পিছন দিকে তার নিরাপত্তা নিয়েই প্রবেশ করতে। আপনি দেখবেন যে এই যে জানলাগুলো আছে এই কর্নার টারেটের এদিকে সবগুলো এদিকে মুভ করা, কারণ হচ্ছে খানজান রহমতুল্লাহের বসত ভিটাটা এখান থেকে 300 মিটার উত্তর দিকে। এই বসত ভিটার পাশেই একটা রোড আছে, প্রায় এখন 1 কিলোমিটার প্রেজেন্ট আছে। এটা ধারণা করা হয় যে এটা থেকে আপনার বাজারে যাওয়া হতো,
এবং সর্বশেষ যে মতামত আছে সেটা হচ্ছে বরিশাল অথবা চট্টগ্রাম এইদিকে লম্বা ছিল, পরবর্তীতে নদীর ভাঙনে বা নদীর পরিক্রমায় এটা লেনটা আর নাই। এখন আপনি গেলে দেখতে পাবেন হচ্ছে প্রায় 1 কিলোমিটার। এই যে রাস্তাটা আছে ইটের রাস্তা, এটা হচ্ছে 8 লেন্থের আছে, 26 ফুট চওড়া আছে। এটা প্রথমে মূলত হচ্ছে যে এই পাশে ছিল ভৈরব, এই পাশে ছিল তার নগরীটা। ভৈরবটাকে যে পানিটাকে প্রোটেকশন করার জন্য এদিকে যাতে পানি প্রবাহ না আসে এই জন্য প্রথম বেরিবাদ দিচ্ছে। পরবর্তীতে রোড করছে, যেটা হচ্ছে বলা হয় যে 2 ঘোড়া রথ ক্রস করতে পারে সরাসরি কোনো বাধাবিঘ্ন ছাড়াই, সেরকম চওড়া আছে। আপনি দেখতে চাইলে দেখতে পারে। এরপরে দেখবেন যে রাস্তার ভিতরে যে একটা মিডিল পয়েন্ট, একটা সিকিউরিটি পয়েন্ট আছে, যাতে প্রশাসকরা গেলে যাতে নিরাপত্তা বজায় থাকে। এরপরে আপনারা ওইখানে বসতিতে যদি যান, ওখানে 10 একর জায়গা আছে, ওইখানে বসতির একটা নমুনা আছে, একটা দুটো রুমের একটা আছে, ফ্লোরের মেঝে পর্যন্ত আছে, বাকিগুলো নাই, একটা সিঁড়ি আছে, যেটা দেখতে পাবেন। আসলে এখানে খানজার রহমতুল্লাহ মূলত যখন এই যে স্থাপনা নির্মাণ করেছে চুন সুরকি ব্যবহার করেছে। চুনের উৎপাদনের জন্য এখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, বলা হয়েছে চুনখোলা মসজিদ। এখান থেকে মসজিদের পশ্চিম দিকে আছে, পশ্চিম দিকে একটা বিভাজন আছে, একটা চুনখোলা মসজিদ। চুনখোলা মসজিদ হচ্ছে এই এলাকার যত স্থাপনা তৈরি করা হয়েছে সবগুলোর চুন ওখান থেকে উৎপাদন করা হয়েছে। এরপরে চুরির সাথে সে সুরকি ব্যবহার করছে, ইটের গুঁড়ি ব্যবহার করছে। এর সাথে আর একটা ব্যবহার করছে যে ধারণা করা হয় যে এই এলাকায় ছিল হচ্ছে সুন্দরবন এলাকা, মধুর মিশ্রণ হতে পারে। আপনি এখনও দেখবেন যে চুন আর চিনির সাথে যদি কোনো মিশ্রণ তৈরি করা হয় সেটা আরও কঠিন হয়, মানে এটা আঠালো জাতীয় একটু শক্ত হয়। এটা ধারণা করা হয় এতেও এরকম ব্যবহার করা হয়েছে, যার কারণে স্থাপনাটা এখনও টিকে আছে, দীর্ঘদিন টিকে আছে। আরেকটা দেখবেন যে এই স্থাপনার ওই যে উত্তর দিকে যে ওয়ালটা আছে সেই ওয়ালটার এখনও ওই সময় অর্থাৎ খানজানের সময় যে স্থাপনার যে ইটের ব্যবহার এটাও আছে, কিন্তু এই পশ্চিম দিকে বা অন্যান্য জায়গায় দেখবেন এই ইটটা আমরা পরে রিমুভ করে সামনের দিকে একটা রিমুভ করে ওখানেই বসানো হয়েছে, কিন্তু বাকিগুলো ওইদিকে দেখবেন বা নিচের দিকেও দেখলে দেখতে পারবেন নিচের এই জায়গায় কয়েকটা ঘর আছে, যেটা আছে ওই সময়। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি মাজারে যেয়ে থাকেন, মাজারে যদি খানজানের মধ্যে যে কবরটা আছে ওটা 3টে ধাপ আছে। 3টে ধাপের লাস্ট ধাপে দেখবেন যে একটু ছোটো ছোটো টাইলস ব্যবহার করা হয়েছে, যেটা বলা হয় আমাদের খানজা বসতভিটা 2001 সাল থেকে খননকার্য শুরু হয়। 2001 সাল থেকে 8 সাল পর্যন্ত একটানা শুরু হয়েছে, পরবর্তীতে 23 সাল পর্যন্ত শেষ হয়েছে, কিন্তু এটা ধাপে ধাপে হয়েছে, যেমন টাকা তেমন খনন হচ্ছে। এটা নকশাটা জাদুঘরের ভিতরে আপনি দেখবেন কিছু কিছু ডকুমেন্ট আছে এবং এখান থেকে প্রাপ্ত প্রত্নবস্তু এখানে সংরক্ষণ করা আছে। এর ভিতর গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই টাইলসটা, এই টাইলসে এখন যে টাইলস ব্যবহার করা হয় আধুনিক, ওইটা হচ্ছে ওই সময় স্ত্রীর সাথে একটা বাণিজ্যিক সম্পর্কের কারণে বিভিন্ন কালারের টাইলস ব্যবহার করা হচ্ছে, 6 কোণা টাইলস। এরপরে ভিতরে জাদুঘরে যদি আরেকটা যে দেখে থাকেন যে বিভিন্ন ব্যাসেল্ট আছে, আর হচ্ছে আপনার পোড়ামাটির ফলক জিনিস আছে। তার সাথে একটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে ফাইবের ব্যবহার আছে, এরকম ছোট ছোট জার করা আছে, সামনের দিকে একটু ছোট করা আছে, যে জারের সাথে জার মিশিয়ে দিলে ওই গ্রিপটা তৈরি করার জন্য চুনের সাথে নিশ্চিত যে কোনো মধু বা অন্য কোনো মানে মিষ্টি জাতীয় দ্রব্য মিশ্রণ করে ব্যবহার করছে। আগে দেখা গেছে যে আপনার ওই পারস্যের সময় বা তারও পুরোনো সময় দেখবেন যে পাথর দিয়ে পাইপ দিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা করা হতো, ঠিক ওইটাও ব্যবহার করা হয়েছিল বসতভিটা, সেটা পাওয়া যায়। আর একটা আছে হচ্ছে এর উপরে গার্গেল আছে, যাতে পানিটা ওয়াল বেয়ে না পড়ে মসজিদে ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য এটারও গার্গেল ব্যবহার করা হয়েছে। এই গার্গেল, হ্যাঁ, এই পাশে আর পাশে পশ্চিম পাশেও আছে, কিন্তু এই গার্গেলটা হচ্ছে খানজার সব স্থাপনায় ব্যবহার করছে, পরবর্তীতে আমাদের এখানে রিমুভ হয়ে যায়। 14 সালে এই গার্গেলগুলো ব্যবহার করা হয়েছে, এটা শ্রীলঙ্কা থেকে আনা হয়েছে, কিন্তু এর একটা গার্গেল আমাদের ইসে আছে, যেটা হচ্ছে খানজানের সময় আপনি দেখেন যে জাদুঘরে ঢুকে আপনি বাবাতে পাবেন। এরপরে আপনারা যদি ভিতরের দিকে যান দেখবেন যে মাঝখানে গম্বুজগুলো চৌচালা, এই চৌচালাটা হচ্ছে খানজান যখন এখানে আসছে সেখানে এগুলা গ্রাম ছিল, কুড়ে ঘর আকারে ছিল, তো ওই যে কুড়ে ঘর ছিল হার্ট শেপ ছিল, এইটা সেই মাঝখানে ফ্রেমটা একেবারে সেম টু সেম করছে। গম্বুজগুলো দেখলেও দেখবেন ভিতরে যে বাঁশের ব্যবহার তারও ডিজাইন আছে। আরেকটা ব্যবহার হচ্ছে যে এই যে কর্নাটারের অন্যান্য যে মসজিদ যদি দেখে থাকেন ওই কর্নাটার দেখবেন যে একটা দাপে এক একটা রাউন্ড শেপ আছে, রাউন্ডটা হচ্ছে কি বাঁশের এক একটা গিরে আছে, ওই গিরেগুলো উনি ব্যবহার করছে। এই জন্য খানজানের যত স্থাপনা আছে দেখবেন যে এক কথা হচ্ছে খানজান স্টাইল, খানজান অন্য স্টাইলের সাথে সম্পৃক্ত থাকলেও কিন্তু খানজানের স্থাপনা দেখলে বুঝতে পারবেন যে এটা খানজান স্টাইল। আর যদি দিঘি সম্পর্কে জানতে চান, দিঘিটা হচ্ছে তার আগে একটু সরি বলে যায়, এর ষাটগড় মসজিদের দরজা জানলা আছে 26টা। এখানে কুলুঙ্গি অর্থাৎ
রাতে বা সন্ধ্যার পরে যখন আলোর ব্যবস্থা করা হতো, আলোর জন্য এই আপনার মসজিদের উত্তর দক্ষিণ পাশে কুলঙ্গির ব্যবস্থা আছে আলো জ্বালানোর জন্য, প্রদীপ জ্বালানো হোক আর যে জিনিস হোক ওইটা ব্যবহার করা হতো। এরপরে হচ্ছে আপনার দিঘিতে যদি যান, আপনি দিঘিতে গেলে দিঘিটার নামকরণের ক্ষেত্রে একটা ইতিহাস আছে, এটা হচ্ছে ঘোড়া দিঘি বলা হয়। খানজাহান রহমতুল্লাহ যখন এখানে আসে তখন দিঘিটা খনন করার জন্য প্রথমে একটা ডিমার্ক করে, সেটা হচ্ছে ঘোড়ায় চড়ে এটা ডিমার্ক করে ততটুকুই খনন করা হয়, এই জন্য ঘোড়া দিঘি হতে পারে। আরেকটা বলা হয় যে খনন করার পরে পানি উঠছিল না, এই জন্য খানজাহান রহমতুল্লাহ যখন চড়ে বিরোধ থেকে ঘুরে আসে তখন পানি উঠছিল, এই জন্য ঘোড়া দিঘি নামকরণ করা হয়েছে। এবার যদি যান ঠাকুর দিঘি বা খানজালি দিঘি, ওটা হচ্ছে খানজানের পরিকল্পিত একটা জায়গা, যেটা হচ্ছে শেষ জীবন তিনি এখানে ব্যয় করছে। এটা বলা হয় যে পারস্যদের যে একটা রীতি আছে যে মৃত্যুর পূর্বে কবরবাস, ওনার কবরের সব ধাপই কমপ্লিট করেছে, উপরের ধাপটা বাদে। পরবর্তীতে ওনার যে সঙ্গী ছিল সেই ধাপটা কমপ্লিট করে গেছে এবং মৃত্যু ডেটটাও ওখানে দিয়ে গেছে, কিন্তু ওনার শেষ জীবনে মৃত্যুর পূর্বে ওইখানে বসে সে কোরআন তেলাওয়াত করতেন, অর্থাৎ কবরের ভিতরে বসে কবরবাস করতেন। এটা হচ্ছে আপনার পারস্যদের একটা রীতি আছে, সেই রীতি অনুসারে যেটা আমি জানি সেটা বললাম। তবে ওই দিঘি খনন করার সময় একটা বৌদ্ধ মূর্তি পাওয়া গেছে, এই জন্য এটার নাম হচ্ছে ঠাকুর দিঘি। এবং দেখবেন যে এই দিঘিটার লেভেলটা আর ওই দিঘিটার লেভেলটা খুবই আলাদা, কারণ ওইটা পাহাড়ের মধ্যে একটু উঁচু হয়ে গেছে, এটা এটা হচ্ছে নিচু, কারণ হচ্ছে ওই জায়গায় মাটিটা এই ফিল্ডে ব্যবহার করেছে, এই নিচুটাকে উঁচু করে সমতল রেখে গেছে, যার কারণে এই জায়গার পাশেরটা অতটা উঁচু না। আপনার কবরের খানজাহান রহমতুল্লাহ কবরের পাশে একটা কবর আছে একেবারে পশ্চিম দিকে, ওটা হচ্ছে পীর আলী তাহেরের। উনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষদের বংশধর ছিল এবং উনি ছিল হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ পরিবারের হওয়ায় উনি এখানে আসছিল। আসার পরে খানজাহানের সাথে একটা মানে যে গল্পটা আছে এরকমই যে খানজাহান দরবারে আসলে খানজাহান রোজার সময় নাকি একটা হাতে লেবু নিয়ে ধ্যানটা শুচ্ছিল, তা উনি তখন এর মন্তব্য করেছিল যে এরকম যে ধ্যানে অর্ধভোজন, যার কারণে ওরা রোজাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা, সেই মিলটা করছিল। পরবর্তীতে ওনাকে একটা আমন্ত্রণ করছিল, তখন ওনার দরবারে একটা খাজনাখানা আছে, মানে রান্নার জায়গা আছে, ওখানে অনেক ড্যাক চড়ায় রান্নার ব্যবস্থা করা হয়েছিল। তো বেসিক্যালি ওখানে গরুর গোশত রান্না করা হয়েছিল, তখন উনি আসলে ওই বক্তব্যটাই দিছিল যে ধ্যানে অর্ধভোজন। পরবর্তীতে মানে গরুর গোশতের জ্ঞান গেলে তো ব্রাহ্মণদের বা হিন্দু সম্প্রদায়ের জন্য ওটা জাত ভেদে আছে। পরবর্তীতে খানজাহানের সাথে সৌপাতে চলে যেয়ে উনি ওনার ওই যে কলোনি আছে সব কলোনি ধরেই হচ্ছে মুসলমান হয়ে যায় এবং খানজাহান এত ক্লোজে চলে যায় যে পরবর্তীতে বলা হয় যে খানজাহানের পরবর্তীতে উনি এই রাজ্য পরিচালনা, এবং বলা হয় যে ওনার যে নির্মিত একটা মসজিদ ছিল, সেই মসজিদটা হচ্ছে ৯ গম্বুজ মসজিদ। একটু অন্যান্য ডিজাইন তো ওটা একটু আলাদা, যার কারণে ওটা হচ্ছে ৯ গম্বুজ মসজিদ। আচ্ছা, দিঘির পশ্চিম পাশে ছিল ৯ গম্বুজ মসজিদ, দেখে থাকেন সেটা। আর একটা মসজিদ আছে ১০ গম্বুজ মসজিদ, ওটা হচ্ছে আপনার এখন নষ্ট হয়ে গেছে, মানে পুরোপুরি লোকালের লোকজন ওটা ব্যবহার করে উপরে টাইলস টাইলস দিয়ে সম্পূর্ণ চারটা সব নষ্ট করে ফেলেছে। পরবর্তীতে রিকভারি করার চেষ্টায় আছে আমাদের, জানি না কত হবে। যাক, এই হচ্ছে ছোটোখাটো, যদি আর কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আমি যতটুকু জানি ইনশাল্লাহ। এখানে একটা প্রশ্ন, যেহেতু খানজাহান আলী হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে আসছে জানা যায়, ইন্ডিয়াতে যদি থাকে কোনো পসিবিলিটি আছে যে উনি আগে অন্য কোনো ধর্মে ছিল পরবর্তী মুসলিম আসছে, নাকি যতটুকু জানা যায় শুধু মুসলিমই ছিল সেটা এখানে প্রচার করে আসছে? খানজাহানে আসলে ওনার ব্যক্তিগত জীবনে অনেকে অনেক রকম মন্তব্য করে যে উনি সুজা ছিল বা অন্যান্য ছিল, আসলে এটা ওরকম না। খানজাহান রহমতুল্লাহর বেসিক্যালি যতটুকু জানা যায় উনি নূর কুতুবুলের কাছ থেকে বায়াত গ্রহণ করে এদিকে আসে। সুতরাং ওনার পূর্বপুরুষ ওনাতে হচ্ছে হালাকুল খানের সময় পারস্যের দিক থেকে যে বংশযজ্ঞ পরিচালনা করে ওদিক থেকে গেলে প্রচুর কাটাকুটি উদ্যোগ আসছে রাস্তাঘাটে, মানে কুকুর বেড়ানো ছাড়া তো মানুষ ছিল না, এরকম একটা ইতিহাস আপনারা জানা আছে। তো ওনার পূর্বপুরুষ ওখানে ভারতে আসে, ভারত থেকে উনি পরবর্তীতে ওনার এখান থেকে এগিয়ে আসে, তখন ওটা একটু ছোটো বয়সে ছিল। আরও ইতিহাস যেটা হচ্ছে পুঁথি বইতে বলা হয়েছে যে খানজাহান রহমতুল্লাহর যখন বাল্যকাল ছিল তখন উনি ওনার মা ওনার একটা জমিদারের সে তখন রাজার অধীনস্থ কাজ করতেন। পরবর্তীতে খানজাহানের কার্যক্রম দেখে পরবর্তীতে প্রশাসনে নেই, প্রশাসনের উচ্চ পর্যায়ে যায়, তারপরে ইসলামের দিকে দায়িত্ব করেছিল। এইসব যে যতগুলো স্থাপনা তৈরি করে গেছে, এটা কি হচ্ছে নিজস্ব অর্থায়নের যে অর্থগুলো ছিল ওনার কাছে ছিল না, কোনোভাবে যুদ্ধ বা কোন রাজা ক্ষতিগ্রস্ত করে এরকমভাবে? খানজাহান রহমতুল্লাহ যেহেতু ওনার দুটো ইতিহাস হচ্ছে এরকম, প্রথম দিকে উনি হচ্ছে উচ্চ
উচ্চ পর্যায়ে প্রশাসনিক কর্মচারী ছিল এবং ওনার যে বেল্টের যেগুলো ছিল বলা হয় যে 1,40,000 সৈনিক নিয়ে এদিকে চলে আসে। এই সৈনিকগুলো এখানে এসে তার মানে তাদের স্বার্থটা ছিল জনকল্যাণমূলক, ওনাদের সাথে যারা ছিল তারাও জনকল্যাণমূলক কাজ করছে। হয়তো দেখা গেলো যে এখানে কাজ করছে, ফসল উৎপাদন করছে, এখান থেকে ই করছে, কাউকে কর দিতেনও না বা নিতেনও না। এখানে একটা টাকশাল ছিল হচ্ছে আপনার যদি বাজার শহরে যেয়ে থাকেন মিঠাপুকুর আছে, মিঠাপুকুর পাড়ের পূর্ব দিকে টাকশালটা ছিল। এখন একটা ঘর আছে, তার নিচেই ধ্বংস অবশেষ আছে, কিন্তু আসলে ওইখানে যার অধীনস্থ উনি দিতে চায় না বা উনি লোক গেলেই উনি বিরক্ত করছে। আপনি ইতিহাস জানার উদ্দেশ্যে যাবেন তাতেও বিরক্ত, মানে পারলে মারবে এরকম একটা অবস্থা। আমরা তো দেখি যে ট্রেডিশনাল যেই মাজারগুলো নর্মালি মাজার কমিটির আন্ডারে থাকে, ইভেন অনেক পুরাতন হইলেও, কিন্তু যে স্পেসিফিক খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির কবর বা এই মসজিদ, এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে কেন? এর চেয়ে অনেক পুরানো মাজার মসজিদও দেখা যায় যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে নাই। অ্যান্ড এটা ঠিক কবে থেকে ট্রানজিশন হয়েছে আপনাদের? প্রথমে আমরা বুঝতে হবে যে এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ, এটা বিশ্ব ঐতিহ্যের 321 নম্বর সিরিয়াল। এখানে শুধু খানজাহানের মাজার হিসেবে না, ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে এগুলো প্রতি মানুষ না বিশ্বের সব লোকই আসে এখানে, প্রতিদিন ফরেনাররা আসে। তাতে বছর গেলে দেখা গেলো যে 2-2.5 লোক এখানে আসে। দ্বিতীয়ত হচ্ছে যে 1913 সালে কলকাতা গেজেটের মাধ্যমে 60 নম্বর মসজিদ এবং মাজার প্রত্নতত্ত্ব আওতাভুক্ত হলেও মাজারটা আমরা আসলে পুরোপুরি নিতে পারি। ফকির সম্প্রদায়ের জন্য আমরা ওখানে মামলা চলমান আছে। আমরা একটা প্রথম হচ্ছে সম্ভবত 14 বা 15 সালের দিকে সব কাজ করা হয়। মাজারের গেট থেকে দিকে ডান পাশে একটা মাঠের মতন আছে, ওইখানে আপনার যখন খনন করা হয়েছে তখন ফকিরা বাধা দিচ্ছে। আমরা যেটা পাইছিলাম মনে হয় ইন্ডিয়া পাইছিলাম, তো বাধা দেওয়ার পরে ওইটাই মামলা চলে। ওরা মামলা হারার পরে আবার আপিল করে, আবার আপিল করে। আর একটা সমস্যা হচ্ছে এখানে যে লোকাল কেউ থাকে জানি না, তবে একটা সমস্যা হচ্ছে যে ফকির সম্প্রদায়ের কিছু লোক ওখানে ওই বাগেরহাট শহরে যে কোর্ট আছে, কোর্টে চাকরি করে, যার কারণে ওরা একটা ফ্যাসিলিটি পায়। স্থানীয় জনপ্রতিনিধি এমপি বলেন যে কোনো মাজারের প্রতি আলাদা একটা সিম্পেথি আছে, যার কারণে ওই বিষয়টা তারা নীরব থাকে। ওখানে প্রতিনিয়ত ওরা এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ থেকে বাদ দেওয়ার জন্য, পুরাকীর্তি থেকে বাদ দেওয়ার জন্য যত কার্যক্রম চলমান রাখে। ওটা আমরা যতটুকু পারি প্রশাসন বলি, ডিসি স্যারে বলি, ইউএনও স্যারে বলি, যতটুকু পারি চেষ্টা করি। আসলেই সম্পূর্ণ পারি না, কারণ হচ্ছে যে ফকিরা একটু বেশি স্ট্রং, তার সাথে প্রতিনিধিরা সাপোর্ট দেয় বেশি। স্যার আমি যতটুকু জানি যে পাথরগুলো মূলত হচ্ছে ভারতের মাদ্রাজ থেকে আসছে কিছু, আর একটা আছে চট্টগ্রামে, বেলে পাথরগুলো মূলত চট্টগ্রামে, অন্যান্য পাথরগুলো মূলত ভারত থেকে আনা হচ্ছে। আসলে আনার ক্ষেত্রে উনি ওই যে নৌকাযান ব্যবহার করছে, কেউ বলে পাথর বাসা আছে, যেভাবে আসুক না কেন মূলত আমরা তো ওই দিয়ে যাইতে পারি না, যার কারণে নৌকায় করে নিয়ে আসি। তখন যাতায়াতের মাধ্যম বলে আর যাই করে সব কিছু নৌকা ছিল, হয়তো বা অনেকে বলে যে কুমিরের পিঠে নিয়ে আসছে, যাই হোক না কেন ওনার নৌকাটা ডিজাইনটা হয়তো বা কুমিরের মতন ছিল, যার কারণে ওই নৌকা করে আসছে। পরবর্তীতে ওটা হয়েছে যে অনেকে গাল গল্প তো অনেক ইতিহাস তৈরি হয়, সেগুলোর ক্ষেত্রে ওটা হয়েছে যে ওরা কুমির পিঠে আসে বা পাথরগুলো বাসা আসছে, মূলত হয়তো নৌকা করেই আসছে। আসলে খানজাহান রহমতুল্লাহ মূলত যে দিঘিগুলো নির্মাণ করেছে তা মূলত হচ্ছে জনকল্যাণের জন্য ছিল। এটা হচ্ছে দিঘির পানি যাতে লোকাল লোক খাবার কাজে ব্যবহার করতে পারে, শুধুমাত্র খাবার কাজে, রান্নার কাজে, এই কাজে ব্যবহার করার জন্য এই দিঘিগুলো খনন করেছে। কারণ এই এলাকাটায় আপনি এখনও দেখবেন খালে পানি লবণ আছে, দিঘির পানি মিষ্টি আছে। তো এই দিঘির পানি যাতে নোংরা না করে, আপনি গোসল করে বা কাপড় কাচের যাই করে হোক না কেন দিঘির পানি যাতে নষ্ট না করতে পারেন, এই জন্য কুমির অবমুক্ত করছে। আবার বলা হয় যে খানজাহান সম্পর্কে যে আর্দ্রিক ছিল, হয়তো দিন জাতিকে কুমির রূপান্তরিত করে ওখানে রাখছি। এটা জাস্ট ইতিহাসের গল্পটা আপনারও নিতে হবে, একেবারে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। যা কুমির দুটো ওখানে অবমুক্ত করছিল, সেই কুমিরটাকেই পোষ মানায় ওখানে সংরক্ষণ করেছে শুধুমাত্র পানিটাকে বিশুদ্ধ রাখার জন্য। এই বিশুদ্ধটা হচ্ছে যে আপনি গোসল করে যাতে নোংরা না করেন, এই জন্য ওইখানে কুমির অবমুক্ত করা। এখানেও নাকি ছিল 80 দশকে। পরবর্তীতে ওই কুমিরের একটা হচ্ছে 6 সালে মারা যায়, এটা কালাপাড় এই জাদুঘরে আছে। আর একটা মারা যায় হচ্ছে আপনার সম্ভবত 14 সালে, সেটা আছে আমাদের হেড অফিস আগারগাঁ প্রত্নতত্ত্ব দপ্তরে আছে।
মর্যাদা পায়। এখন তো একটাও নাই। এখন যা আছে 2005 সালে অবমুক্ত করা হয় সেগুলো একটা মনে আছে। আগে প্রশ্ন ছিল খান জাহান আলী আসার আগে এই অঞ্চলের মানুষের ধর্ম কি ছিল, এবং খান জাহান আলী আসার আগে এই অঞ্চলের অধিপতি কে ছিল, কোন রাজার অধীনে ছিল? তো খান জাহান আলী যখন এখানে আসছে তার সাথে এই অঞ্চলের কোনো অধিপতির কোনো ধরনের যুদ্ধ হয়েছিল কিনা, অথবা তার কোনো ধরনের বিবরণী এরকম কোনো তথ্য পাওয়া গেছে কিনা আপনাদের? এটা প্রথমে একটা বলছি, সেটার মধ্যে একটু রেকর্ড হয়ে গেছে। যাই হোক, খান জাহান রহমতুল্লাহ আসা পূর্বে হিন্দু বৌদ্ধদের বসবাস ছিল, এবং পরবর্তীতে বা পূর্বে সুলতানি আমলে নুসরাত শাহর সময় এটা মূলত উদ্দেশ্য ছিল। কিন্তু এই জায়গাটা মানে খান জাহানের যে অধীনত এলাকা, এখানে সে স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করেছে, এখানে কেউ হস্তক্ষেপ করে না, কারণ সে কাজ ছিল জনকল্যাণমূলক এবং সে ইসলামের জন্য নিবেদিত ছিল, কাউকে কর দিতেও না, সে কর দিতেও না। এই জায়গায় একটা সম্পূরক প্রশ্ন, সেটা হচ্ছে যে উনি মানে এই জায়গাটাই কেন বেছে নিল, ওনার জনকল্যাণের জন্য এই জায়গাটাই কেন বেছে নিল? প্রশ্নটাই করে দিল। আপনার রহমতুল্লাহ ভালো জানেন, তবে মূলত হচ্ছে যে এই এলাকায় যখন উনি ইসলাম প্রচারের জন্য আসছে, তার নির্দিষ্ট একটা জীবন ছিল বা আধ্যাত্মিক কিছু থাকে। না, আপনি বলতেছিলেন যে এই এলাকা সুন্দরবনের ইয়াতে ছিল, মানে জঙ্গল ছিল, তাইলে তো অনেক কঠিন ছিল এই জায়গায় ধর্ম প্রচার করা ভৌগোলিকভাবে। খাবারের জন্য খাবার না আমাদের এই জুড়িতে বল নিক্ষেপে খেলাটা শুরু করবো। না, আমাদের এখানে সুযোগ নেই। এখন দিকের ওই দক্ষিণ পাড়ে মাঝামাঝি একটা স্পেস আছে, ফাঁকা জায়গা, ওইখানে যাইতে হবে। ওই পাশে তো রাজনৈতিক লাইন থাকে, তাদের একটা নির্দিষ্ট সীমানায় তাদের পৌঁছতে হয়। এটা আপনারা যদি এই লাইনে জানেন তাহলে হবে। যেমন আমাদের এখানে একটা দরবার আছে, যেটা হচ্ছে বায়তুল শরফ দরবার। বায়তুল শরফ দরবারের যে পীর ছিল উনি হচ্ছে মীর আখতার রহমতুল্লাহ জব্বার রহমতুল্লাহ কুতুবুদ্দিন সাহেব, এখন নদী সাহেব আছে। তো আব্দুল জব্বার সাহেব যখন এখানে আসছে, ওনার আধ্যাত্মিক লাইনে আসছে যে এখানে শিয়া বিদাক প্রচলন ছিল, এইটা মুক্তির জন্য ওনাদের এখানে আসছে, ওয়াজ নসিহাত করছে, এখানে এসে নিজে গরু জবাই দিয়ে রান্না করে খাওয়াইছে। এটা বলাতে তার খানদানের সাথে একটা কমিউনিকেশন হয়তো হতে পারে, যার কারণে সে এদিকে আসছে। বা ইনি বলছে যে স্বপ্ন জায়গায় আমি পাইছি, এই জায়গায় আমার আসার অনুমতি হয়েছে। খানজানেরও এটা হয়তো আধ্যাত্মিক লাইনের কিছু থাকতে পারে, যার কারণে এই সীমানা পর্যন্ত তার অতিবাহিত হয়েছে। এটার বিষয়ে আসলে আমি এর বেশি আমি জানি না, কারণ হচ্ছে যে একটা ব্যক্তির মনোবাসনা সত্য বলা যায় না। তবে খানজাহান পরবর্তীতে এখানে ধ্বংসযজ্ঞ হয়েছে, সেটা আমি জানি যতটুকু। এখানে দেখুন একটা কবর আছে, যেগুলো কবর দেখুন বেশিরভাগই গণকবর, অর্থাৎ আপনার রাজা প্রতাপাদিত্যের সময় কোনো ঐতিহাসিক বলছে যে প্রতাপাদিত্যের সময় এদিকে মুসলমানদের প্রতি ধ্বংসযজ্ঞ হয়েছে, যার কারণে আপনার রণবিজয় ওদিকেও নাকি বলে এরকম ধ্বংসযজ্ঞ হয়েছে। তবে এদিকে আমরা প্রমাণ পাবো এখানে যে গণকবর আছে, আর মাঝামাঝি কিছু কিছু গণকবর দেখা যায়। তো গোলাতে খানজানের পরবর্তীতে এখানে ইসলামের বিন্দুমাত্র হয়তো নিশানা ছিল না। এটা বাবরের সময়ও ছিল না, বা না সরি আকবরের সময় ছিল না, কারণ আকবরের সময় একটা সুনামি হয়, সুনামিতে এদিকে প্লাবিত হয়ে গেছে, এদিকে মানুষ বসতি ছিল না, অথবা যে কোনো মহামারীতে বসতি ছিল না। দীর্ঘ হয়তো 1-150 বছর হয়ে যেতে পারে, 200 বছর হয়েছে, পরবর্তীতে আবার এখানে বসতি হয়েছে। কিন্তু তার পূর্বে খানজানের ক্ষেত্রে আসছে যখন ফকিরহাটে একটা হয়, আপনার ফিল্ড জং আছে, ওইখানে একটা যুদ্ধ হওয়ার কথা শুনছি, আর একটা শুনছি রণভুজের, এই দুটো শুনছি। কিন্তু উনি বেশিরভাগই বিরাট যুদ্ধে জয় হয়েছে এই এলাকাতে। স্যার উনি কি সুফি ছিলেন না? সুফি হতেন, যে সুফি তো অনেকগুলো শাখা থাকে, যেমন চিশতিয়া, কাদরিয়া, মুহম্মদিয়া, উনি কোন শাখা ছিলেন? সুফি তরিকা উনি ছিল, আসলে ওই সুফি তরিকা সম্পর্কে আমি জানি না, ওনার পরে সুফি তরিকা ছিল, তবে উনি পারস্য নাগরিক ছিল, এবং কোন মতবাদে ছিল এটা আমাদের ওইভাবে কোনো দিক নেই, কারণ খানজানের অঞ্চলাম পূর্বে বা আগে কোনো লিপিবদ্ধ করে যায়নি। এই ইতিহাসটা ওনার পুরো জীবনই ইতিহাস পাওয়া যায়, যেটুকু পাওয়া যায় ওনার নাম আর হচ্ছে ওনার মৃত্যু নাম হচ্ছে খানুল আজম খানুল জাহান, আর হচ্ছে এইখানে তোমার
তোমাদের কারো একজনের প্রশ্ন ছিল মনে হয়, এই যে ইট, এই পাথরগুলো কিভাবে আসছে, কোন পথে আসছে? বলছে এগুলো হ্যাঁ, বলছে। মাদ্রাসার ছিল আর এগুলো মূলত তো পোড়ামাটি এখানে স্থানীয় পোড়ামাটি ছিল পাঞ্জাবি টাঞ্জাবি। আবার জিজ্ঞেস করছি কত সাল নির্মাণ করেছে তার কোনো ঠিকানা নেই। আচ্ছা আমার একটা প্রশ্ন তবে এটা কার্বোনাইটিক এটাই যে খানজাহানের সুলতানিয়া বলেন ইট দেখে একটা নমুনা করা হয়। ইটের পূর্ব হচ্ছে আপনার ওগুলো বলে ইট দেখে আপনি এরপরে যদি যার পাল বংশের ইট দেখে এইটা হচ্ছে আপনার কারণ। একেবারে ছোট নয়, এটা নিজেই প্রফেসর 26 সেন্টিমিটার। ও নিজে ওনার থেকে বেশি জানে আর কি। হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার 56 থেকে প্রথম হচ্ছে ই করা এই যেটা হচ্ছে নমুনা একটা আমাদের বাস এই হচ্ছে একটু ঠাকুর টাইপের। মানে আধ্যাত্মিক টাইপের ভিতরে ফ্লোরের তোমরা নমুনা ছিল মানে কি জানেন ম্যাম ও যদি একটা জানতে ইচ্ছে করে না ওরা সারা রাত শেষ করে দেয় ওইটা ই করার পিছনে আর কি বের করে ছাড়ি ফ্লোরে ওইভাবে আমরা এটা করা করি না যাতে 120 হবে। এগুলো তো রিসেন্ট, এগুলো হয়তো আচ্ছা আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে কি মানে খান জানালির পরবর্তী বংশধর বা তার পরবর্তী প্রজন্মে সম্পর্কে কিছু বলতে পারবেন যেহেতু সে একজন শাসক ছিল তারপরে সন্ততিদেরকে শাসক হিসেবে ছিল এখানে খানজাহানের প্রথমত একটা বিষয় মনে রাখতে হবে যে খানজাহান আলী হবে না। আচ্ছা আলীটা হচ্ছে বীরত্বের জন্য লোকালি সবাই আচ্ছা আচ্ছা হ্যাঁ খানুল আজম উলুগ উপ। খানি জাহানুল হচ্ছে না আচ্ছা আচ্ছা খানজাহান রহমতুল্লাহ বলতে পারে কিন্তু আলী আর বলেন না। আচ্ছা এরপরে হচ্ছে ওরা পূর্বপুরুষে উনি বলেন পেছনে শুনতে পাচ্ছে না খানজাহান রহমতুল্লাহের আসলে বিবাহ করছে এরকম কোনো নমুনা পাওয়া যায় না। আবার একটা আছে যে খানজাহান রহমতুল্লাহের দুইজন স্ত্রী ছিল সোনা বিবি রূপা বিবি, ওনাদের খবরও এভাবে ইন্ডিকেট করে পাওয়া যায় না। আর একটা বিষয় হচ্ছে যে ওরা বসত ভিটায় দুটো পুকুর আছে, একটা হচ্ছে বিষ পুকুর একটা হচ্ছে আন্দির পুকুর। বিষ মানে বাইরে, আন্দির মানে ভিতরে। এবার হচ্ছে যে আন্দির পুকুরে ওনার এক স্ত্রী পড়ে নাকি মারা গেছে, আর বিষ পুকুরে পড়ে একজন বিষ খেয়ে উনি পড়ে মারা গেছে। আসলে বিষ পুকুরে মারা গেছে ওই বিষ না, বিষ মানে হচ্ছে ফার্সি ভাষা বাইরে, এটা আসলে ওইটা ইতিহাস না। তবে খানজাহানের পরবর্তী জেনারেশন নাই, খানজাহানের পূর্ববর্তী জেনারেশন নাই, খানজাহান ওভাবে বিবাহ করছে। এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু মানে ওনার কিন্তু পরবর্তীতে বংশধর নেই। খানজাহান যদি বিবাহ করতো, তার স্ত্রী যদি পূর্বে মারা যেত বা পরবর্তী মারা যেত, তাহলে তাদের কবরটাও এরকম সংরক্ষিত হতো। কারণ খানজাহানের যে নিজের যে সমাধিটা করেছে সেটা গাম্ভীর্য রেখে করছে, নিজেই করে গেছে, শেষ কাজে নিজেই সম্পন্ন করে গেছে। খানজাহানের পরবর্তী উত্তরসূরিয়া মসজিদ নির্মাণ করেছে, বলা হয় 9 গম্বুজ মসজিদ। সুতরাং তার পরবর্তী যে আপনার শাসন ব্যবস্থা নিয়ে বা মারামারি ছিল, কাটাকাটি ছিল, বিবাদ ছিল, তাও না। তাহলে তার স্ত্রী মারা গেলেও সেরকম করতো, পূর্ববর্তীতে মারাতে খানজাহান করতো। তো বলা হয় যে বিবেকানী মসজিদ হয় খানজাহানের কোনো স্ত্রী হবে অথবা তার কোনো মানে ওনার যে কর্মচারী বা কর্মকর্তা ছিল ভালো আন্তরিক ছিল, সেরকম অনুসারে ওইটা নামকরণ হতে পারে। মসজিদের পূর্ব পাশে একটা কবর আছে, বেশ বড় কবরই, হয়তো ওখানে ওনার যে কেউ কবর হতে পারে। কিন্তু খানজাহানের স্ত্রী আছে এরকম নির্ভরযোগ্য ইতিহাস নাই, এবং ওইটাই যে খানজাহানের স্ত্রী কবর তাও কোনো কোনো না। আর ওনার যে মাজার শরীফ আছে ওটা ওনার মৃত্যু কত বছর পরে করা হয়েছে এবং কারা করেছেন? খানজাহান রহমতুল্লাহর মৃত্যুর পূর্বে তার কবরের বাকি কাজই সম্পূর্ণ করে গেছে, এবং ওনার কবরের কাজ কি উনি করে গেছেন? ওই যে শিলালিপিটা আছে ধাপে ধাপে 3 ধাপে, সবগুলোই উনি করে গেছে। ওইখানে বিভিন্ন কবিতায় আছে, একটা কবিতা আছে যেটা আছে মৃত্যু
কিন্তু অনিবার্য। আচ্ছা, এই জন্য মানে এই মসজিদ এবং মাজারের নির্মাণ শৈলী প্রায় একই ধাঁচের আর কি। হ্যাঁ, সব আচ্ছা, কিছু আচ্ছা। একই, এবং খান জাহান নির্মাণ করেছে সেটাও ওটা আপনার নকশায় দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। ওটা নকশায়ও সেমই দেখা যায় যে খান জাহানের যে স্টাইল, এই জন্য বলছি যে উনি বলছে তুর্কি হইলেও সব ঠিক আছে, কিন্তু খান জাহান সব কিছুর মধ্যে একটা নিজের ফ্লেভার রাখে, হ্যাঁ। যার কারণে এই স্টাইলটা খান জাহান স্টাইল। এর সাথে অন্য এটা কিছু মসজিদ থেকে একটু দূরে কেন? এই কনসেপ্টের কোনো ব্যাখ্যা আছে? মানে এই প্রাঙ্গণে না কেন? এইটা হচ্ছে উনি ওই জায়গাটা খুব নিরিবিলি হিসেবে পছন্দ করে ওইটা আলাদা একটা সেকশন রাখছে, এবং এইখান থেকে পথটাই একেবারে মাজার পড়তেছে, ওটা মানে আলাদা একটা জায়গা রাখছে, যে জায়গাটা মনে করেন যে আমরা যখন একটা অনুষ্ঠানের জন্য ব্যবহার করি না, তো ওই জায়গাটা এরকম অনুষ্ঠানের জন্য প্রথম দিকে ছিল, ওই জায়গা খানজানি খেলা ছিল, শরীর খেলা ছিল, সবগুলো মিলে ওখানে একটা স্থাপন এমনভাবে করছে যে মানুষ গেলে অতিথি আপনার একটা জায়গা রাখছে। এইটা হচ্ছে একটা দরবার হল, এখানে একটা এটা হচ্ছে আপনার বাণিজ্যিক বলেন, আবার বলে প্রশাসনিক বলেন, মানে এই পার্টটা আলাদা, দুটো পার্টই আলাদা রাখছে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং বসত ভিটাটা একটু দূরে আছে, মানে যেরকম দূরত্ব বজায় রাখলে যে এই জায়গার গ্যাঞ্জামটা ওইখানে না যায়, বাড়িটার সাথে এই কমিউনিকেশনটা রাখছে। এখানে বলা হয় পশ্চিম পাশে একটা রোড ছিল, একেবারে রোডটা যে হাজার বসত ভিটা মিশছে, এখন তো বিলুপ্ত হয়ে গেছে বা কোথায় আছে জানি না। কারণ সেটা এখানে লোকালে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে খানজাহানের পরবর্তী যে ধ্বংসযজ্ঞ হয়ে গেছে বা ভূমিকম্প যে কারণে ধ্বংস হচ্ছে, ওই স্থাপনার শেষ অংশটুকু স্থানীয় লোক হচ্ছে জনপ্রতিনিধি আছে, তারা ওইটা রিমুভ করে দিয়েছে। বলা হয় মানে এক গরুর গাড়ি ইট 5 টাকায় বিক্রি করে দিচ্ছে, ওইটা নিয়ে হয় রাস্তার কাজে ব্যবহার করছে, নাহলে কোনো ঘরবাড়ি নির্মাণ কাজে ব্যবহার করছে। এখানে বরিশালে কোনো লোক থাকলে মাইন্ড করবেন না। এখানে খানজাহানের যে ভক্তবৃন্দরের মধ্যে একটা ছিল, তাদের একটা অংশ বরিশালে বেশি, আসলে হাসার কিছু না, বরিশালের এখানে দেখতে যে উরুজ আছে, বরিশালের একটা পার্টি সবচেয়ে বেশি এখানে বড় জায়গাতে আসে, তো এদের একটা আলাদা ভক্তি আছে, এরা বাড়ি নির্মাণের ক্ষেত্রে এই জায়গার ইটগুলোই ব্যবহার করতে পারে, মানে ইট স্থাপনের ক্ষেত্রে এটা ব্যবহার করছে। এখানে আরেকটা কমন বিষয় আছে, আমি একটু বলি। এই যে উনি যেটা বলেছেন গরু মাংস রান্নার বিষয় নিয়ে, এই যে ব্রাহ্মণের যে আমরা তো দেখেছি খান আলী মাজারের পশ্চিম পাশে যে কবরটা, হ্যাঁ, ওটা হচ্ছে মানে ওনার বর্ণনা মতে উনি ব্রাহ্মণ ছিলেন। তারপর গরু মাংস উনি ওই গ্রান নিতে গিয়ে তারপর তাকে খান জাহান আলী বললেন যে এখন তো আপনি মুসলমান হয়ে গেছেন, কারণ আপনি গরুর মাংস কী করছেন, গ্রান নিছেন। গরু মাংস তো হিন্দুদের জন্য মানে পজিটিভ না, ফলে ওই যে অর্ধভোজনে তিনি কি হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। এটা কিন্তু প্রায় এলাকায় কিন্তু এই কাহিনীটা বর্ণনা আছে। যেমন চট্টগ্রামের আনোয়ারার বড় উঠান পরিবারের যে জমিদার, বিখ্যাত জমিদার, ওনারও কিন্তু ধর্মান্তরিত হওয়ার পেছনে এই কাহিনীটা আছে। এটা আমার একটা প্রবন্ধ আছে চট্টগ্রামের জমিদারদের উপর আমার একটা প্রবন্ধ আছে। এটা সম্ভবত কলা অনুষদের 38তম সংখ্যায়, খুব বেশি দেরি হচ্ছে না, ওটা অনলাইনেও আছে। তোমরা যদি ওই আর্টিকেলটা পড়ো তাহলে এই যে ধর্মান্তরিত হওয়ার যে কাহিনী, এটা মোটামুটিভাবে কি একটা বোঝা যাবে। মানে উনি যে বর্ণনাটা দিয়েছেন এটা সেম কাহিনী। এটা হয়তো একটা কমন বিষয় ছিল বিভিন্ন এলাকার ধর্মান্তরিত করার একটা সিস্টেমের মধ্যে আর কি। তোমরা আপনি মোটামুটিভাবে বুঝতে পেরেছো? হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখো। এখানে যে মানে পোড়ামাটির ফলকগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো কোথা থেকে আনছে, এটা কি বলছে নাকি পাথরগুলো বলছে? পাথরগুলি তো উনি বললেন যে ভারত থেকে, এবং কিছু কিছু এগুলো তো পোড়ামাটি, ইটগুলো এখানে স্থানীয় পোড়ামাটি। একটা কথা বলছিল যে হইতে পারে এখানের মাটিটা উৎকৃষ্ট, এই জন্য মানে এখানের মাটি ইউজ করা হয়েছে। এগুলো কি এখানের মাটি ইউজ করা হয়েছে নাকি কোথায় মাটি ইউজ করা হয়েছে? তো ওদের একটা প্রশ্ন হচ্ছে এই যে ফলক যেগুলো, হ্যাঁ, পাথরের ফলক যেগুলো, এগুলো কোথা থেকে আনা হয়েছে, কিংবা এই যে পোড়া মাটির ইটগুলো, এগুলি কি এখানকার মাটি দিয়ে তৈরি না অন্য জায়গা থেকে আনা হয়েছে? ইট নির্মাণের ক্ষেত্রে মূলত হচ্ছে যে আমরা এখন কি করি, যে মাটিটাকে মন্ডটাকে একটু আপনার ফাইলিং করে তারপরে রেখে দিয়ে তারপরে বানায় শুকাই তারপরে ঠিক এইটা বলা হয় যে এইটা ইটগুলোর কোনো শেপ এরকমভাবে একটু শেপ পাওয়া যায়। বলা যায় ভৈরবের পাশে ওই যে পলিটা ছিল, প্রথম পলিটাকে কাছে দিয়ে শুকানোর পরে এইগুলো ব্যবহার করছে ফলকগুলো।
মানে এগুলো লোকাল মাটি থেকে করা। আর একটা বিষয় হচ্ছে দেখবেন যে মিউজিয়ামে গেছেন আপনারা সবাই না না মিউজিয়ামে দেখবেন যে মানুষের পায়ের ছাপ আছে, পশুর পায়ের ছাপ আছে, একদম গ্যালারিতে দিতে জামাতে প্রথমটা পরে পরেরটা। এটাই যে ওই ইটগুলো প্রথমে কাঁচাটাকে শুকানো লাগছে, ওই সময় মানুষের পশুর পায়ের ছাপটা পড়ছে। তো 100% হচ্ছে যে ইটটাকে এখান থেকেই তৈরি করে এখানে পুরাইছে, এখানে শুকাইছে, এখানে পুরাইছে, এখানে ব্যবহার করছে। আর শিল্পীরা এখন যে পদ্ম নকশাগুলো, ওই আমাদের এখন শিল্পীরা আছে, বিশেষ করে আপনার যদি নিচে যায় নগরের দিকে শিল্পীরা পুরাই এগুলো ভালো। এখানে এই নকশাগুলো থাকে।